নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন, রেগুলার রিফ্লেকশন এবং ডিফিউজড রিফ্লেকশন। দেখো, ডিফিউজ রিফ্লেকশনকে স্ক্যাটারিংও বলা হয়। ব্যাপারটা কি হয় আমি তোমাদের একটু বলে দিই। নিয়মিত যে রিফ্লেকশন হয়, সেই নিয়মিত রিফ্লেকশনে কি হয়, অনেকেই ভাববে যে এইটা কেন আমি তোমাদের প্রথমে পড়াচ্ছি। এটা একটু স্টপ করে তোমাদের বলি, ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক। এর ওপর থেকেও উল্টো পাল্টা প্রশ্ন দেওয়া যেতে পারে। স্টেটমেন্ট বেসড প্রশ্ন যখন দিয়ে দেবে না, তখন নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনই তোমার কাছে টাফ হয়ে যাবে। ঠিক আছে? তুমি যদি কোনো প্লেন এবং স্বচ্ছ একটি, স্বচ্ছ মানে এরকম না যাকে আলো ভেদ করতে পারে, স্বচ্ছ মানে আমি বলতে চাইছি যেখানে ডার্ট পার্টিকেল নেই, অর্থাৎ ধুলো ময়লা যুক্ত কোনো পার্টিকেল নেই, অর্থাৎ পরিষ্কার। যেমন আয়নার কাঁচ হতে পারে, যেমন কোনো প্লেন সারফেস যেটা আয়নার কাঁচের মতো অনেকটা হতে পারে, এরকম কিছু। ঠিক আছে? এরকম কিছুর ওপরে তুমি যখন আলোকে ফেলবে, মানে আলোক রশ্মিকে তুমি ড্রপ করাবে, তখন তুমি দেখবে যে ওইটা একটা নির্দিষ্ট দিকে ফোকাসড হয়ে রিফ্লেক্টেড হয়, মানে প্রতিফলিত হয় একটা নির্দিষ্ট দিকে। অর্থাৎ যখন কোনো ক্লিন এবং মসৃণ সারফেসের ওপরে আলোকরশ্মি পতিত হয়, তখন তার আপাতন এবং প্রতিফলন কোণ, এই দুটোর মান সমান হয়। ঠিক আছে? কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে সেটা হয় না। বিক্ষিপ্ত প্রতিফলনে কি হয়, যেহেতু এবড়ো খেবড়ো সারফেসের ওপর, মানে যেটা মসৃণ নয় অমসৃণ সারফেসের ওপর আলোকরশ্মি পতিত হয়, তখন তার আপতন কোণ যে কোণে আপতিত হচ্ছে সেই কোণেই প্রতিফলিত হয় না। এর ফলে কি হয়, আলোকরশ্মি বিভিন্ন দিকে ছিটকে যায়, ভিন্ন দিকে ছিটকে যায়। তো প্রথম টাইপটা, যেটাকে যেখানে আলোকরশ্মি একই দিকে যাচ্ছে, সেটাকে আমরা বলছি নিয়মিত প্রতিফলন, যেখানে আপতন এবং প্রতিফলন কোণের মান আমরা সমান দেখতে পাই। আর যেখানে আমরা দেখতে পাই যে আলোকরশ্মি বিভিন্ন দিকে ছিটকে যাচ্ছে, ধরো দুটো আলোকরশ্মি পড়লো, একটা দিকে ছিটকে গেল এবং কোনোটারই প্রতিফলন কোণের মান তার আপতন কোণের মানের সঙ্গে সমান নেই, এরা মানে আপতন কোণের মান প্রতিফলন কোণের মানের সঙ্গে সমান নেই, এরকম ক্ষেত্রে আমরা কি বলি, তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলি। এটা খুব ইজিয়েস্ট এক্সাম্পল। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার নিয়মিত প্রতিফলনই তো ভালো, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রবলেম অবশ্যই আছে। দেখো, নিয়মিত প্রতিফলন ভালো, কিন্তু সবসময় ভালো এমন নয়। তোমরা দেখে থাকবে হয়তো যে যখন টিভি চলে, সামনে টিভি আছে, তোমাদের ব্যাক সাইডে জানলা আছে, যদি জানলাটা খুলে দাও দেখবে টিভি স্ক্রিনটা কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে যায়। এই যে ব্যাপারটা হয়, এটা কি হয়, জানলা দিয়ে যে আলোটা ঢুকছে সেটা টিভি স্ক্রিনের ওপর এসে পড়ে এবং সরাসরি তোমার চোখে যায়। ফলে ওই চত্বরে যে কটা আলোরশ্মি পড়ছে পুরোটাই তোমার চোখে ফোকাসড হয়। তার ফলে কি হয়, নিয়মিত প্রতিফলন হয় এবং এর ফলে ওই জায়গাটা তুমি কিন্তু দেখতে পাবে না যে টিভি স্ক্রিনে কী চলছে, ওই জায়গাটা তোমার কাছে সাদা ধূসর মতো মনে হবে। এরকমটা তোমার স্কুল লাইফে ব্ল্যাকবোর্ডেও মানে এখন তো আগে ব্ল্যাকবোর্ডে অত হতো না, হোয়াইট বোর্ডে খুব দেখা যায়। হোয়াইট বোর্ডে দেখবে পেছন দিকে জানলা থাকলে খুলে দিলে হোয়াইট বোর্ডে একটা রিফ্লেকশান আসে। ঠিক আছে? অনেক সময় দেখবে কোনো চকচকে স্ক্রিন সারফেসের ওপর, এই যেমন আমি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা তোমাদেরই যে ফিজিক্সের বুকস আমার কাছে আছে তার উপরে আমি স্ক্রিনশট মানে ছবি তোলার মতো করে নিয়েছি এবং ফ্লাশটা দিয়েছি। যেই ফ্লাশটা দিচ্ছে দেখো, এই অংশটায় কিন্তু তোমাদের একটা চকচকে গ্লেয়ার তৈরি হচ্ছে। এই গ্লেয়ার তৈরি হলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না এই জায়গাটায় কী আছে, বইয়ের ওপর দেখতে পাচ্ছ যে অংশটা সাদা সাদার মতো হয়ে গেছে, অর্থাৎ আমার মোবাইলের ফ্লাশটা পড়েছে, সেই অংশটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না যে কী লেখা আছে। এইটা কিন্তু নিয়মিত প্রতিফলনের জন্য হয়। অর্থাৎ নিয়মিত প্রতিফলন অবশ্যই ভালো, মানে অনেক জিনিস এর মানে অনেক সুবিধাও আছে, কিন্তু অসুবিধা হচ্ছে এইগুলো। তোমাদের যেটা বললাম আপাতন কোণ প্রতিফলন কোণ, এই ব্যাপারটা তোমাদের এখানে বোঝাবো। দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের একটা এমএন নামক মিরর নেওয়া হয়েছে, মিরর মানে আয়না নেওয়া হয়েছে এবং আয়নাটার নাম দেওয়া হয়েছে এমএন, এবং একটা পয়েন্ট অবজেক্ট যেটা হচ্ছে এক্স, সেখান থেকে একটা আপতিত রশ্মি তাকে ফেলা হচ্ছে এ বিন্দুতে, এবং ওই এ বিন্দু থেকে ওই আপতিত রশ্মিটা রিফ্লেক্ট করে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে। তার মানে একটা হলো আপতিত রশ্মি যেটা এ বিন্দুতে পড়ছে বা আপতিত হচ্ছে, আরেকটা হচ্ছে প্রতিফলিত রশ্মি যেটা এ বিন্দু থেকে আমাদের চোখে আসছে। ঠিক আছে? এবার আপতন কোণ কাকে বলে? দুটো রশ্মি দেখতে পাচ্ছ বেঁকা, ফলে কার সাপেক্ষে কোণটাকে আমরা নির্বাচন করব? দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে এই এমএন নামক আয়না বলো আর প্রতিফলক বলো বা প্রতিফলন তল বলো, তিনটে সেমই হচ্ছে এখানে। অর্থাৎ আয়না কিন্তু এক টাইপের প্রতিফলক বা প্রতিফলন তল। প্রতিফলন তল কাকে বলে? যে তলে প্রতিফলনটা ঘটে। এখানে দেখো, এমএন নামক আয়না বা প্রতিফলকের ওপরে প্রতিফলনটা ঘটছে, ওই জন্য এটাকে বলা হয় প্রতিফলন তল। তো এই এ বিন্দুতে আমরা একটা কাজ করলাম। এ বিন্দু কি? এ বিন্দু হচ্ছে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। তো এই এ বিন্দুতে আমরা কি করলাম, একটা লম্বকে ড্রপ করালাম বা একটা লম্ব টানলাম, যে লম্বটার আমি নাম দিচ্ছি N1।
N1 কেন বলা হয়? এই লম্বটাকে অ্যাকচুয়ালি ফিজিক্সে অভিলম্ব বলা হয় বাংলায়, ইংলিশে বলা হয় নর্মাল। ঠিক আছে, মানে এটা একটা নর্মাল স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে MN এর ওপর আসে এ বিন্দুতে, অর্থাৎ এ বিন্দুতে কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এই রেখাটা দুপাশেই তৈরি হচ্ছে। এবার দেখো এই রেখাটা আবার আপতন যে রেখা মানে সরি আপতিত রশ্মি, সেই আপতিত রশ্মির সঙ্গে একটা অ্যাঙ্গেল এখানে তৈরি করছে। এই আপতিত রশ্মির সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা বলবো আপতন কোণ। অর্থাৎ অভিলম্বের সঙ্গে বা N1-এর সঙ্গে আপতিত রশ্মি যে কোণটা উৎপন্ন করছে, তোমাদের ছবিতে দেখাচ্ছি, এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ। আবার এই অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণটা উৎপন্ন করছে তাকে আমরা বলবো প্রতিফলন কোণ। ক্লিয়ার হয়েছে আশা করি? অর্থাৎ একটা রশ্মি যদি অভিলম্বের সাপেক্ষে অভিলম্বের মতো লম্বভাবেই এ বিন্দুতে পড়ে, তাহলে কিন্তু সেটা অভিলম্বের সাথে কোনো কোণই উৎপন্ন করবে না, আপতনও করবে না, প্রতিফলনও করবে না, কারণ সেটা অভিলম্বের ওপরেই পড়ছে, অভিলম্বের মধ্য দিয়েই গিয়ে এ বিন্দুতে পড়ছে। সুতরাং তার সঙ্গে কোনো কোণই কিন্তু উৎপন্ন করছে না অভিলম্ব। কিন্তু যখন রশ্মিগুলো বেঁকা অবস্থায় পড়ে তখন কিন্তু অভিলম্বের সঙ্গে এরা একটা কোণ উৎপন্ন করে। মনে রাখবে, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে সেইটা ম্যাটার করছে, সেটাকে আমরা যথাক্রমে আপতিত কোণ এবং প্রতিফলন কোণ বলছি। এবার দেখো প্রতিফলকের সঙ্গেও কিন্তু এই রশ্মিগুলো একটা কোণ উৎপন্ন করে, তাদেরকে কিন্তু আমরা আপতন কোণ বা প্রতিফলন কোণ বলি না। অর্থাৎ আপতন কোণ বা প্রতিফলন কোণ বলার জন্য অবিলম্বের সাপেক্ষে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে তাকে আমরা আপতন কোণ বা প্রতিফলন কোণ বলবো যথাক্রমে। ঠিক আছে, কিন্তু যখন অঙ্ক দেওয়া হয়, ফিজিক্সে নিউমেরিক্যালস দেওয়া হয়, তখন অনেক সময় প্রতিফলকের সঙ্গে আপতন কোণের যে তোমাদের অ্যাঙ্গেল সেটাকে দিয়ে দেওয়া হয় এবং তোমাদের আপতন কোণটা বার করতে বলে বা প্রতিফলন কোণটা বার করতে বলে। সেটা তোমাদের পরবর্তীকালে আমি যখন ভিডিওতে নিউমেরিক্যালস করাবো সেটা তোমাদের বলবো। আপাতত তোমাদের এখানে ধারণা দিলাম কোনটাকে আমরা আপতন কোণ বলি আর কোনটাকে আমরা প্রতিফলন কোণ বলি। ক্লিয়ার হলো? আসলে ব্যাপারটা কি হয়, যখন আমরা আয়নার সামনে কোনো অবজেক্টকে রাখি তখন যেটা হয় সেটা হচ্ছে ওই অবজেক্ট থেকে রশ্মি কিন্তু আয়নার ওপর এসে পড়ে। এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আমরা ওই অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য দুটো রশ্মিকে নিচ্ছি, যদিও ওই অবজেক্ট থেকে অগুন্তি রশ্মি ইনসেসেন্ট রেজ কিন্তু বেরোতে পারে। তো আমরা যে কোনো দুটো রশ্মিকে নিয়ে এখানে কাজ করছি। তো ছবিতে যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমে একটা রশ্মি এসে পড়লো যেটা হচ্ছে এ রশ্মি, ছোটো হাতের এ রশ্মি, সেটা বড় হাতের এ বিন্দুতে আপতিত হলো। এই যে বড় হাতের এ বললাম, এটা কিন্তু আপতন বিন্দু হলো। ঠিক আছে, এবার আরেকটা রশ্মি বেরোচ্ছে যেটা হচ্ছে বি রশ্মি, যেটা বড় হাতের বি বিন্দুতে গিয়ে আপতিত হচ্ছে। এবং এই এ রশ্মি, ছোট হাতের এ রশ্মি, এটা বড় হাতের এ বিন্দু থেকে রিফ্লেক্ট হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, হয়ে আমাদের চোখে এসে পৌঁছচ্ছে। এবং ছোট হাতের বি রশ্মি বড় হাতের বি বিন্দু থেকে রিফ্লেক্ট হচ্ছে এবং আমাদের চোখে এসে প্রতিফলিত হচ্ছে। এবার একটা জিনিস একটু ভালো করে দেখো, আয়না একটা সলিড জিনিস, আমরা কোনোভাবেই আয়নার মধ্যে আলোক রশ্মিকে পাঠাতে পারি না, কারণ আয়নাকে আলোক রশ্মি ভেদ করতে পারবে না, কারণ আয়না একটা সলিড জিনিস। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, তথাপি কিন্তু আয়নার ভেতরে যেন আমরা প্রতিবিম্বকে দেখি। তো কীভাবে দেখি? আয়নার ভেতরে তো আলোক রশ্মি পাস করে না, ভেতর দিয়ে তো যায় না, তাহলে আয়নার ভেতরে প্রতিবিম্ব কীভাবে উৎপন্ন হয়? ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে, আমরা যদি এই যে বড় হাতের এ পয়েন্ট রয়েছে, ওই বড় হাতের এ পয়েন্ট থেকে এই দাগটাকে, যেটা কিনা ডটেড দাগ তোমাদের বেগুনি কালারের, ওই দাগটাকে যদি বাড়িয়ে দিই, আর বড় হাতের বি পয়েন্ট থেকে যদি আমরা দাগটাকে বাড়িয়ে দেই, দেখবো এই দুটো দাগ একটা এক্স পয়েন্টে এসে মিলিত হচ্ছে বা ছেদিত হচ্ছে, একে অপরকে ছেদ করছে। এই যে ছেদ বিন্দু হলো এক্স পয়েন্ট, এখানেই কিন্তু মোমবাতির যে শিখা তার একটা ছোট প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। এবার পুরো মোমবাতিটাকে আমি কেন দেখাচ্ছি না, কারণ আমি পুরো মোমবাতি থেকে কিন্তু এ আর বি রশ্মিকে নেইনি, আমি কিন্তু মোমবাতির শিখার একটা পয়েন্ট থেকে এ আর বি রশ্মি, মানে ছোটো হাতের এ আর বি রশ্মিকে নিয়েছিলাম। তো যেটুকু নিয়েছি সেটুকুরই প্রতিবিম্ব ওখানে উৎপন্ন হবে, এ রূপটাই আমি দেখাচ্ছি। আর আসলে সায়েন্টিফিক্যালি এবং লজিক্যালি তাই হওয়া উচিত। পুরো বডিটাকে যদি আমি মোমবাতি নিতাম তাহলে পুরো বডিটারই প্রতিবিম্ব আমি এখানে চিত্রে দেখাতে পারতাম, যেটা আমি করছি না, কারণ লজিক্যালি সেটা ইনকারেক্ট হয়ে যাবে। আমি কি করছি, আমি যেহেতু আমি পয়েন্ট অবজেক্টকে নিচ্ছি, অর্থাৎ মোমবাতি শিখার একদম মাথার চূড়াটাকে নিচ্ছি, তো সেইটুকুই কিন্তু এখানে কিন্তু প্রতিবিম্বিত হবে, পুরো শিখাটাও হবে না, যদি আমি তোমাদের বোঝানোর স্বার্থে পুরো শিখাটাকে এখানে এঁকেছি। তো দেখতে পাচ্ছ এক্স নামক পয়েন্টে কিন্তু আমরা মোমবাতির শিখার অংশটাকে কিন্তু কি করতে পারছি, প্রতিবিম্ব আকারে দেখতে পাচ্ছি। এটা এই কারণেই হয়, কারণ
অ্যাকচুয়ালি এর মধ্যে অর্থাৎ আয়নার মধ্যে দিয়ে তো আলোকরশ্মি যেতে পারে না, কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু কারণ আলোকরশ্মি স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে যেতে পারে, আয়না তো স্বচ্ছ বস্তু নয়, ভেতরে কাঠ লাগানো মানে পেছনে তোমাদের কাঠ লাগানো আছে, তার আগে পারদের আস্তরণ থাকে, মার্কারি আস্তরণ থাকে, তো যাতে পশ্চাৎ অংশটা চকচকে হয়, সুতরাং ওগুলো ভেদ করে আলোকরশ্মি যেতে পারে না। তথাপি আলোকরশ্মি কিন্তু আয়নার মনে হয় যেন ভেতর দিকে বা পেছন দিকে উৎপন্ন হয়েছে। এটা এই কারণে উৎপন্ন হয় কারণ এই দুটো রশ্মিকে তুমি যখন মেলাবে তুমি দেখবে ওই অংশে ছেদিত হচ্ছে এবং ওই পয়েন্টে গিয়েই আলোকরশ্মির কি তৈরি করে, প্রতিবিম্ব তৈরি করে। কার? এই মোমবাতির যে শিখার যে অংশখানিক আমি নিয়েছি সেইটুকুর। ঠিক আছে, এবার একটা জিনিস ভাবো যে এই যে মোমবাতির যে প্রতিবিম্ব উৎপন্ন হলো তার মধ্য দিয়ে বা ওই প্রতিবিম্বকে টাচ করে কি প্রকৃত আলোকরশ্মি যেতে পারে? পারে না। কেন যেতে পারে না? কারণ আমি একটু আগেই বললাম আয়না হচ্ছে একটা অস্বচ্ছ জিনিস, আয়নার মধ্যে দিয়ে আলোকরশ্মি যেতে পারে না। অর্থাৎ এখানে যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা কাল্পনিকভাবে তৈরি হচ্ছে, সেটা রিয়েলিটিতে তৈরি হচ্ছে না, বাস্তবে তৈরি হচ্ছে না। আমরা তবুও ইমেজটাকে দেখতে পাই, এই জন্য এই ইমেজটাকে ভার্চুয়াল ইমেজ বা আনরিয়েল ইমেজ বলে, মানে অবাস্তব ইমেজ বা কাল্পনিক ইমেজ বলে। ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক, আমরা যেটাকে সায়েন্টিফিক্যালি বলি অসৎ প্রতিবিম্ব। অর্থাৎ প্লেন মিররে এইভাবে অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়। অসৎ প্রতিবিম্ব সেই প্রতিবিম্বকেই বলা হয় যার মধ্য দিয়ে বা যাকে টাচ করে প্রকৃতপক্ষে আলোকরশ্মি বা বাস্তবে আলোকরশ্মি যেতে পারে না। অর্থাৎ প্রতিবিম্বকে যদি আলোকরশ্মি টাচ করে বা প্রতিবিম্বের মধ্য দিয়ে যদি আলোকরশ্মি যায় তখনই আমরা তাকে কিন্তু কি বলি? রিয়েল ইমেজ বলি, সদ্বিম্ব বলি। কিন্তু যখন প্রতিবিম্বের মধ্যে দিয়ে আলোকরশ্মি টাচ করছে না বা যাচ্ছে না তখন তাকে কিন্তু আমরা কোনোভাবেই রিয়েল ইমেজ বা সদ্বিম্ব বলতে পারবো না। অপরপক্ষে তাকে আমরা কি বলতে পারি? অসদ্বিম্ব বা কাল্পনিক প্রতিবিম্ব আমরা বলতে পারি। আমরা ওই জন্য আয়নায় যে প্রতিবিম্ব দেখি সেটা অ্যাকচুয়ালি কিন্তু কাল্পনিক প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ বা আনরিয়েল ইমেজ হয়। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কেন এটাকে আমরা আনরিয়েল বা ভার্চুয়াল ইমেজ বলি। আমরা জানি যে কনকেভ মিররেও কিন্তু আমরা তোমাদের ভার্চুয়াল যে প্রতিবিম্ব সেটা আমরা পাই এবং রিয়েল প্রতিবিম্ব পাই, কিন্তু কনভেক্স মিররে কিন্তু আমরা অনলি ভার্চুয়াল বা অসৎ প্রতিবিম্বই পাই আমরা। ঠিক আছে, আর জিনিস মনে রাখবে অসৎ প্রতিবিম্ব অলওয়েজ সোজা হয়, সেই জন্যই কিন্তু তোমরা আয়নায় যে প্রতিবিম্ব দেখো সেটা উল্টে যায় না, সেটা সোজাই হয়। অর্থাৎ মোমবাতির শিখা উপর দিকে আছে তো প্রতিবিম্বও কিন্তু শিখা উপর দিকেই থাকবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম এইটুকু। একটা নতুন টপিকে আমরা প্রবেশ করছি, সেটা হচ্ছে ল্যাটারাল ইনভার্সন বা পার্শ্বীয় পরিবর্তন। দেখো মনে রাখবে এই যে মসৃণ আয়না যেটা আমরা বাড়িতে নর্মালি ব্যবহার করি সবাই প্রত্যেকে, কারণ আমাদের কাছে উত্তল এবং অবতল দর্পণ বা আয়না তো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। ঠিক আছে, আমার বাড়িতেও যখন আমি সায়েন্সের প্রজেক্ট করি তখন সেগুলো বের করতে হয়। তাছাড়া আমরা নর্মালি বা আমি নিজেও নর্মালি বাড়িতে যে ব্যবহার করি সেটা হচ্ছে মসৃণ আয়না বা সমতল দর্পণ, যেটা আমরা ফিজিক্সের ভাষায় বলি। তো এই প্লেন মিরর বা সমতল দর্পণে কিন্তু আমরা এই ল্যাটারাল ইনভার্সন দেখতে পাই। ল্যাটারাল ইনভার্সন মানে কি? তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন কী হয়, তোমার লেফট সাইড রাইটে আর রাইট সাইড লেফটে কী হয়, এদিক ওদিক হয়, সোয়াপ হয়। এই ব্যাপারটাকে আমরা কি বলি? আমরা বলি ল্যাটারাল ইনভার্সন। এখানে দেখতে পাচ্ছ তিনটে আমি এখানে লেটার রেখেছি, আর, পি এবং তোমাদের হচ্ছে এল। এই আর, পি, এল তিনটে ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে তিনটেতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেফট রাইট, রাইটটা লেফট হয়ে গেছে যখন তুমি দর্পণের দিকে তাকাচ্ছ। তো দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে লেফট রাইট কীভাবে চেঞ্জ হচ্ছে। এই লেফট রাইট চেঞ্জ মানে পার্শ্বীয় পরিবর্তন হয়, অর্থাৎ পাশটা চেঞ্জ হয়ে যায়, লেফট সাইড রাইট সাইড, রাইট সাইডটা লেফট সাইড হয়ে যায়, এটাকে আমরা পার্শ্বীয় পরিবর্তন বলি। এবার আমি তো এটা তো বললাম যে সমতল দর্পণ বা নর্মাল আয়নাতে আমরা মসৃণ যে আয়না ব্যবহার করি তাতে এটা হয়। এবার এটা কি কনকেভ এবং কনভেক্স এই দুটোতেও দেখা যায়? ইয়েস, কনকেভ এবং কনকেভ এই দুটো মিররে, নট লেন্স, দুটো মিররেই কিন্তু দেখা যায়। যদি তুমি হায়ার স্টাডিজে যাও, খুব ডিপ স্টাডিজে যাও, তুমি তখন দেখতে পাবে যে লেন্সেও কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হয়, কিন্তু সেটা রেয়ার কেসে হয়। সেই জন্য আমরা বলতে পারি যে আমরা যখনই ল্যাটারাল ইনভার্সনের কথা বলবো তখন আমরা মেনলি দর্পণের দিকেই তাকাবো। এনসিইআরটিতে শুধুমাত্র মানে সমতল দর্পণ বা মসৃণ দর্পণের ক্ষেত্রেই বলা আছে, কিন্তু মনে রাখবে কনকেভ এবং কনভেক্স অর্থাৎ উত্তল এবং অবতল দুটো দর্পণের ক্ষেত্রে কিন্তু এই ল্যাটারাল ইনভার্সন হয়। আর একটা জিনিস যেটা এনসিইআরটিতে লেখা আছে সেটা হচ্ছে প্রতিফলনের জন্যই এই পার্শ্বীয় পরিবর্তন হয়। কিন্তু যেহেতু আমি একটু আগে বললাম যে লেন্স, তুমি খুব ডিপ স্টাডিজে গেলে তুমি দেখতে পাবে রেয়ার কেসে লেন্সও কিন্তু এই পার্শ্বীয় পরিবর্তন দেখায়। তো তার মানে প্রতিসরণও হতে পারে, কারণ লেন্সে তো প্রতিসরণই হয়, প্রতিফলন তো হয় না, ওখানে দর্পণই একমাত্র প্রতিফলন হয়। তবে মনে রাখবে অ্যাজ পার এনসিইআরটি আমরা যাবো এবং এনসিইআরটি অনুযায়ী আমরা ধরবো যে প্রতিফলনের জন্য, আলোর প্রতিফলন অ্যাজ পার লাইট রিফ্লেকশনের জন্যই কিন্তু এই ল্যাটারাল ইনভার্সন বা পার্শ্বীয় পরিবর্তনটা হয়। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে এই পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়, অর্থাৎ অসৎ বিম্বের ক্ষেত্রে এই পার্শ্বীয় পরিবর্তনটা দেখা যায়। এবার
তোমাদের মনে প্রশ্ন আসবে যে সদ্বিম্বে বা রিয়েল ইমেজে কি পার্শ্ব পরিবর্তন দেখা যায় না? দেখা যায়, কিন্তু এনসিইআরটিতেও কোথাও মেনশন করা নেই, এবং খুব যদি তুমি ঘাঁটো তাহলে তুমি পেয়ে যাবে যে সদ্বিম্বও দেখা যায়। তবে মানে যখন সেটা দর্পণের কথা হচ্ছে, লেন্সের কথা কিন্তু বলছি না এখানে, এখানে শুধু দর্পণ নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো মনে রাখবে, তবে আমরা মোটামোটাভাবে কী মনে রাখবো ওভারঅল, যে কারণ ডিপ কোশ্চেন্স তোমাদের এখান থেকে আসে না, ডিপ কোশ্চেন এটাই আসতে পারে যে তিনটেতেই দেখা যায় কিনা, কোনো একটাতেই দেখা যায় কিনা, দুটোতে দেখা যায় কিনা, মানে প্রশ্ন এরকম হতে পারে যে নিচের কোনটিতে ল্যাটেরাল ইনভার্সন বা পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ। অপশানগুলো এরকম দিল অনলি 1 and 2, অনলি 2 and 3, অল, এরকমভাবে অপশান দিয়ে দিল, তখন তোমাদের গুলিয়ে যাওয়ার চান্স থাকে। তো মনে রাখবে, কারণ টিসিএস দেখতে পাচ্ছি জানা প্রশ্নের ব্যাপারের উপর অজানা ধরনের একটা প্যাটার্ন করছে, যদিও রেলওয়ে বোর্ডই সিলেক্ট করে দেয় যে কী ধরনের প্রশ্ন হবে, ঠিক আছে, কিন্তু লেভেলটা অনেক সময় টিসিএস এদিক ওদিক করে। তো যাই হোক, আমরা সেটা কী বলতে পারি যে পার্শ্বীয় পরিবর্তন যখন আমরা ধরবো তখন তিনটে ধরনের দর্পণই কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হয়, এটা গেল প্রথম কথা। 2 নম্বর যেটা একটা ব্যাপার তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে ভার্চুয়াল ক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্শ্বীয় পরিবর্তন দেখা যায় যদি সেটা দর্পণে হয়, ঠিক আছে। আর প্রতিফলনের জন্য কিন্তু অবশ্যই পার্শ্বীয় পরিবর্তন হয় অ্যাজ পার এনসিইআরটি, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল 3টে কি পয়েন্ট বললাম, 3টে কি পয়েন্ট তোমাদের কিন্তু আমি ব্যাখ্যায়িত করলাম। প্রথম যে আমাদের প্রশ্নটা বলছে, আমরা কিন্তু আলোচনার পরে প্রশ্নে চলে এসেছি, বলছে যে যদি প্রতিফলন কোণের মান 47.5 ডিগ্রি হয় তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলকের মধ্যে কোণের মান কত? প্রশ্নটাকে ভালো করে তোমাকে পড়তে হবে, কিন্তু প্রশ্নটা যদি ভালো করে না পড়ে তুমি অ্যান্সার দেওয়ার ট্রাই করো, তুমি কিন্তু ভুল অ্যান্সার দিয়ে ফেলতে পারো। অর্থাৎ ধরো এইটা হচ্ছে আমাদের একটা তোমাদের বলতে পারো যে আয়না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা আয়না। তো এই আয়নার ওপরে রশ্মি পড়বে, ঠিক আছে, হাতে আঁকছি, সুতরাং একেবারে এক্সপেক্ট করো না যে একেবারে পিন পয়েন্ট হবে। এই হচ্ছে আমাদের অবিলম্ব, এই লাল হচ্ছে অবিলম্ব। এটা অবিলম্ব মানে কি, একটা লম্ব দাগ, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি, মানে একদিকে যদি কোনো দাগে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলে অপর দিকে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতেই হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের আয়না, এই আয়নার ওপরে লাল রঙের অবিলম্ব আমরা এঁকেছি, ঠিক আছে। এবার দেখো একটা রশ্মি এখানে আমি ফেলছি, ধরো এই তোমাদের রশ্মিটা এসে পড়লো এখানে, ঠিক আছে, এই রশ্মিটা এসে পড়লো, ওকে, এবং এটা রিফ্লেক্ট ব্যাক করছে। রিফ্লেক্ট ব্যাক বলতে কী বোঝায়, মানে এটা ফিরে চলে আসছে, ঠিক আছে। চলো এই কালিটা ইউজ করি। তো রিফ্লেক্ট ব্যাক, এইভাবে ধরো রিফ্লেক্ট ব্যাক করলেই, ঠিক আছে, ওকে। তো আমরা প্রতিফলন মানে ফলন কোণ কাকে বলি? প্রতিফলন কোণ হচ্ছে এই যে আমাদের লাল রঙের আমাদের অবিলম্ব, এটা আমাদের অবিলম্ব, এই অবিলম্বের সঙ্গে এই যে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে, এইটাকে আমরা কি বলি? আমি তোমাদের স্ট্রেট লাইন তো ব্যবহার করছিলাম, আচ্ছা, এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলি? এই কোণটাকে আমরা বলি প্রতিফলন কোণ, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটাই কত? এটারই মান আমাদের দেওয়া আছে 47.5 ডিগ্রি, এটারই মান আমাদের দেওয়া আছে 47.5 ডিগ্রি। এটার মান যদি 47.5 ডিগ্রি হয়, তুমি বলো এটার মান কত হবে? এটার মানও হবে আমাদের 47.5 ডিগ্রি, কিন্তু আমাদের এটার মান জিজ্ঞেস করেনি, আমাদের এইটার মান জিজ্ঞেস করেছে, এই যে ডবল যে দাগটা দিলাম এইটার মান জিজ্ঞেস করেছে। কারণ প্রতিফলক হচ্ছে এখানে এইটা, এই যে আয়নাটা, এটাই হচ্ছে প্রতিফলক। প্রতিফলকের সাথে আপাতিত রশ্মি, এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটার কোণ কত উৎপন্ন হয়েছে, এটা এক্স ডিগ্রি হলে এটাও এক্স ডিগ্রি হবে, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা যে রিফ্লেকশনের যে সূত্র পাই তাতেই বলা আছে যে কি বলা আছে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। কিন্তু এইটার মান আমাদের জিজ্ঞেস করি, এটার মান কীভাবে পাবো? দেখো আমি তোমাদের একটু আগেই বলেছি যে এই জায়গায় আমাদের এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা যে লাল যে পুরো দাগটা দিচ্ছে, পুরো দাগটা আমাদের 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তার মধ্যে এক্সের ভ্যালু এখানে, মানে এখান থেকে এইটুকুর ভ্যালু, এখান থেকে এইটুকুর ভ্যালু, এখান থেকে এইটুকুর ভ্যালু এখানে কত? 47.5। তাহলে বাকিটুকুর মান কত হবে? 90 থেকে বাদ দিলেই পেয়ে যাবো আমরা। তো 90 মাইনাস 47.5 ডিগ্রি, দ্যাট মিনস এখানে অ্যান্সার কত হবে? 0.57, তার মানে এখানে তোমাদের 2.42, অর্থাৎ এখানে 42.5 ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট অপশান উইল বি দ্য কারেক্ট, দিস অপশান উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরে পড়া প্রশ্ন। চলো পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন তোমাদের কি বলছে, একটি আপতিত রশ্মি যদি প্রতিফলকের, এটা প্রতিফলক হবে, প্রতিফলকের সাথে 90 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে প্রতিফলন কোণের মান কত? দেখো এই হচ্ছে আমাদের একটা মিরর, ঠিক আছে, এটা হচ্ছে MN, ধরো নাম দিচ্ছি আমি MN, ঠিক আছে, MN নাম দিচ্ছি, এটা হচ্ছে মিরর। এই MN মিররের ওপরে একটা রশ্মি 90 ডিগ্রিতে আপতিত হচ্ছে, মানে সিধা সোজা এর ওপরে এসে পড়লো, ঠিক আছে, সোজা এর ওপরে এসে পড়েছে, 90 ডিগ্রিতে আপতিত সোজা এর ওপরে এসে পড়েছে। এবার যখন এটা রিফ্লেক্ট ব্যাক করবে তখন কিন্তু
ওই সেম অ্যাঙ্গেলই ব্যাক করবে, কারণ আমরা জানি আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। তো এটা যদি 90 ডিগ্রিতে এসে এর ওপর পড়ে তাহলে 90 ডিগ্রিতেই ডেফিনেটলি ব্যাক করবে, হ্যাঁ কি না? যদি 90 ডিগ্রিতে এর ওপর এসে পড়ে তাহলে 90 ডিগ্রিতেই এর ওপর এখান থেকে ব্যাক করবে, ঠিক আছে? তো 90 ডিগ্রিতে ব্যাক করা মানে কি, যে অ্যাঙ্গেলে পড়ছে সেম অ্যাঙ্গেলে ব্যাক করছে, তার মানে এখানে কি কোনো প্রতিফলন কোণ উৎপন্ন হবে? কোনো প্রতিফলন কোণ এখানে উৎপন্নই হবে না, কারণ প্রতিফলন কোণ বলতে আমরা কী বুঝি? ধরো এখানে একটা তোমাদের মিরর আছে, তারপর একটা অবিলম্ব আছে, এখানে একটা আপতিত রশ্মি পড়ছে আর এদিকে একটা প্রতিফলিত রশ্মি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রতিফলিত রশ্মি এখানে কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো আমি তোমাদের কি বলেছিলাম, যে যখন এই যে অবিলম্ব, এই অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন হয়, এই যে অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে আমরা বলছি কি, প্রতিফলন কোণ। অবিলম্বের সাথে, এটা অবিলম্ব, এন বলে ডিনোট করা হয় অবিলম্বকে। জাস্ট এ মিনিট, অবিলম্বকে কী বলে ডিনোট করা হয়? এন বলে ডিনোট করা হয়। তো এনের সাথে এই যে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে আমরা প্রতিফলন কোণ বলি। এখানে তো অবিলম্বটাই হয়ে যাচ্ছে আপতিত রশ্মি, কারণ অবিলম্বের সাপেক্ষে আপতিত রশ্মি পড়ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আবার অবিলম্বের সাপেক্ষে তাহলে আবার ফিরে যাবে, তার মানে কোনো কোণ এখানে উৎপন্ন হবেই না। তো অ্যান্সার হবে আমাদের এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, মানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন, অর্থাৎ কোনো কোণ উৎপন্ন এখানে হবেই না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, নিচের কোন দর্পণে পার্শ্ব পরিবর্তন পরিলক্ষিত হয়? সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ। দেখো এখানে অনলি আমি তোমাদের বলেছি পার্শ্ব পরিবর্তন, অনেকেই সমতল দর্পণ বলেই দিয়ে দেয়, তা কিন্তু নয়। আমি তোমাদের একটু আগেই বলেছি, এটা অ্যান্সার তোমাদের কী হবে, অল এ, ঠিক আছে? অল অপশানটাই কারেক্ট হবে। কেন? কারণ আমি তোমাদের একটু আগেও বলেছি যে এই হচ্ছে আমাদের ধরো সমতল দর্পণ, এইটা হচ্ছে আমাদের ধরো সমতল দর্পণ, ঠিক আছে? সমতল দর্পণ, সমতল দর্পণও আমরা জানি অবশ্যই এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের একটা অসৎ বিম্ব উৎপন্ন হয়, ঠিক আছে? এবং তার সঙ্গে এই অসৎ বিম্ব কিন্তু অবশ্যই পার্শ্ব পরিবর্তন যুক্ত হয়, অর্থাৎ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এখানে দেখা যায়। একটু আগেই তোমাদের আমি আলোচনা করেছি, ঠিক আছে? অসৎ বিম্বে কিন্তু পার্শ্ব পরিবর্তন দেখা যায়। তার সঙ্গে আমরা যদি অবতল দর্পণের কথা বলি, জাস্ট মিনিট, তার সঙ্গে আমি যদি তোমাদের অবতল দর্পণের কথা বলি, অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। অবতল দর্পণেও কিন্তু তোমাদের অসৎ প্রতিবিম্বকে দেখা যায়। অবতল দর্পণে সৎ অসৎ দুটো প্রতিবিম্বই দেখা যায়। তো যেই অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে অবশ্যই সেটা পার্শ্ব পরিবর্তনশীল হবে। এবং তোমাদের যে উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণে কিন্তু সবসময়ের জন্য কিন্তু আমরা জানি যে অসৎ প্রতিবিম্বই দেখা যায়। অবতল দর্পণে কিছু কিছু সময় দেখা যায়, উত্তল দর্পণে সবসময়ের জন্য দেখা যায়, অলওয়েজ। তো অবশ্যই সেটা পার্শ্ব পরিবর্তন যুক্ত হবে। অ্যান্সার আমাদের কী হবে, অল এখানে কারেক্ট হবে। ওকে, একটু আগে তোমাদের অ্যানিমেশনে বুঝিয়েছি। চলো পরের প্রশ্ন। দেখো এটা খুব গুড প্রশ্ন। এখানে বলছে পাশের চিত্রটি সমতল দর্পণ ও উত্তল দর্পণের সময় কত দেখাবে? তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে 2:37, কারণ 2 আর 3-এর মাঝখানে রয়েছে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা 7-এর ঘরে রয়েছে, মানে এখানে অ্যাকচুয়ালি বাজে কটা? এখানে অ্যাকচুয়ালি বাজে হচ্ছে 2:35, সরি 37 বলছি, 2:35, ঠিক আছে? তো 2:35 বাজে। এবার কীভাবে হবে? দেখো আমরা যেটা করি সেটা হচ্ছে যে 11:60 থেকে আমরা একে বাদ দিই, ঠিক আছে? কী করি আমরা, 11:60 থেকে একে বাদ দিই। 11:60 মানে অ্যাকচুয়ালি 12টা, 11:60 মানে কি 12টা। তো 12 ঘন্টা একটা সার্কেলকে আমরা নেই, 11:60 মানে 12টা, কিন্তু 12টা নেবো না, 11:60 ধরে নেবো। সেটাকে আমরা ওটা থেকে এটাকে বাদ দিলে আমরা যেটা টাইম পাই সেটাই আমাদের কি হয়, মিরর ইমেজ দেখায়। তো মিরর ইমেজ এখানে কত হবে তোমাদের 5, 3 আর 1 4 মানে 2, এদিকে হচ্ছে আমাদের 9:25, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে কত দেখাচ্ছে, 9:25 দেখাচ্ছে। এবার বক্তব্য হচ্ছে সমতল দর্পণে ডেফিনেটলি 9:25 হবে। উত্তল দর্পণে কী হবে? দেখো এখানেও অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়, এখানেও অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়, দুটোতেই অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়। সুতরাং দুটোতেই পার্শ্ব পরিবর্তন দেখা যাবে। অ্যাজ পার এনসিইআরটি সৎ প্রতিবিম্ব তো বলাই নেই, ইভেন উত্তল দর্পণেও অসৎ প্রতিবিম্ব পার্শ্বীয় পরিবর্তন দেখা যায় কিনা সেটা নিয়েও কিছু বলা নেই, কিন্তু আমরা কোশ্চেন্স দেখছি এর উপরে আসছে, ওই জন্য তোমাদের আমি ডিটেলে বলে দিয়েছি ভালো করে। মনে রাখবো অসৎ প্রতিবিম্ব যেখানে হয়, মানে ভার্চুয়াল ইমেজ যেখানে হয়, সেখানে ডেফিনেটলি কিন্তু তোমাদের কী হবে, পার্শ্ব পরিবর্তন মাস্ট দেখা যেতে হবে, ঠিক আছে? সুতরাং অসৎ প্রতিবিম্বে পার্শ্ব পরিবর্তন দেখা যায়, সদ্বিম্বেও দেখা যেতে পারে যদি সেটা দর্পণ হয়। এটা আমি তোমাদের নেক্সট দিন পরীক্ষা করে বলে দেবো, ঠিক আছে? তো এখানে তোমাদের অ্যান্সার কী হবে, এখানে তোমাদের অ্যান্সার হবে এই 9:25, দুটো অপশান যাতে রয়েছে সেটাই অ্যান্সার হবে। প্রথমটাতেও 9:25, পরেরটাতেও 9:25, ঠিক আছে? দিস অপশান উইল বি কারেক্ট, অর্থাৎ দুটোতেই দেখা যায়। এবার পার্থক্যটা কি দেখো, সমতল দর্পণে অসৎ প্রতিবিম্ব সেম সাইজড হয়, একই সাইজের হয়, ঠিক আছে? সেম সাইজড হয়, ওকে? যেখানে উত্তল দর্পণে পার্শ্ব প্রতিবিম্ব কী হয়, ডিমিনিশড হয়, ছোট হয়, স্মলার হয়, ঠিক আছে? এই দুটোই হচ্ছে পার্থক্য। এটাও অসৎ হবে,
এটাও অসৎ হবে। পার্থক্য কি? এটা ছোট প্রতিবিম্ব দেয় আর এটা সেম সাইজটা। কিন্তু আমাদের ছোট বড়োর ব্যাপার নেই, আমাদের বলছে যে পার্শ্ব পরিবর্তন দেখা যায় কিনা, কারণ পার্শ্ব পরিবর্তন হলে তবেই এটা 9টা 25 দেখাবে, মানে কাঁটাটা এরম হয়ে যাবে। ঠিক আছে, কাঁটাটা মানে এখানে 9 ঘরে থাকবে, এদিকে 25-এর ঘরে তোমাদের মানে 25 মানে 5-5-এর ঘরে তোমাদের কী হবে, কাঁটাটা দেখাবে, মানে এই যে ঘড়ির কাঁটাটা এটা উল্টে যাবে। ঠিক আছে, এদিকে তোমাদের এখানে কোথাও একটা 9 আছে, সেই 9-এর ঠিক উপরে যাবে, 10-এর মাঝখানে থাকবে এই কাঁটাটা। ঠিক আছে, এই জায়গায় ধরো এটা ধরো 9 এরকম জায়গায় থাকবে, এখানে ধরো 10 থাকবে, এটা 25, এই জায়গায় ধরো 4 আছে, এই জায়গায় ধরো 6 আছে। ঠিক আছে, তো এরমভাবে ঘড়ি কাঁটাটা দেখাবে এইটা। এখানে যদি মিরর রাখো তো এইভাবে তোমাদের দেখাবে। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা তোমাদের বলছে যে পিকিউ নামক একটি সমতল দর্পণ আছে। ঠিক আছে, এবং এই পিকিউ নামক সমতল দর্পণে একটা আলোক রশ্মি এসে পতিত হচ্ছে এবং এটা 30 ডিগ্রি কোণে পতিত হচ্ছে। ঠিক আছে, 30 ডিগ্রি কোণে পতিত। তোমরা বলবে স্যার 30 ডিগ্রি কোণ মানে কি এই কোণটার মান 30 ডিগ্রি না এদিকে এই কোণটার মান 30 ডিগ্রি? আমি তোমাদের একটু আগে বলেছি এই দুটোর মধ্যে কোনো কোণটারই মান 30 ডিগ্রি নয়। এখানে তোমাকে একটা অবিলম্ব আঁকতে হবে। ঠিক আছে, অবিলম্ব এখানে একটা আঁকতে হবে তোমাকে। এই হচ্ছে আমাদের অবিলম্ব। এই অবিলম্বের সাপেক্ষে এটা যে কোণটা করে আছে সেইটা হচ্ছে 30 ডিগ্রি। ভালো করে বুঝবে, কারণ দেখো তুমি যদি এটাকে 30 ডিগ্রি ভাবো বা এদিকে এটাকে 30 ডিগ্রি ভাবো, তাহলে কোনোটাই 30 ডিগ্রি কোনটা হবে তুমি বুঝবা কী করে? সুতরাং তোমাকে বুঝতে হবে কোনোটাই 30 ডিগ্রি নয়। অ্যাকচুয়ালি এখানে 30 ডিগ্রি কোনটাকে বলা হচ্ছে, এই যে কোণটা আছে এই কোণটাকে এখানে 30 ডিগ্রি বলা হচ্ছে। ঠিক আছে, এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে তোমাদের 30 ডিগ্রি। তো এইখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আপতিত হচ্ছে এবং হয়ে কী করছে, এটা আর একটা দর্পণ কিউ আর এ গিয়ে কী করছে, যেটা প্রথমটার সাথে সমকোণে রাখা আছে, প্রথমটার সঙ্গে কী আছে, এটা সমকোণে রাখা আছে। তার মানে ভালো করে ভাবো এখানে আর একটা দর্পণ আছে। ঠিক আছে, আর একটা দর্পণ এখানে আছে, এই হচ্ছে আর একটা দর্পণ। ঠিক আছে, আমি দর্পণের ফেসগুলোকে এঁকে দিচ্ছি। এই হচ্ছে প্রথম দর্পণ, এটা তোমাদের অ্যানিমেশনে দেখালে ভালো হয়, বাট আমি আর দেখাচ্ছি না, নর্মালি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, যদি এর উপরে অ্যানিমেশন করা যায় তো আমি করে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পরবর্তী আরেকটা দর্পণ। ঠিক আছে, এটা হচ্ছে পিকিউ দর্পণ, এটা হচ্ছে কিউআর দর্পণ। এবার কীভাবে হয় আমি তোমাদের বলে দিই একটু। এটা হচ্ছে পিকিউ, ঠিক আছে, এটা হচ্ছে পিকিউ আর এইটা হচ্ছে কিউআর। দেখো পিকিউ দর্পণ, এটা হচ্ছে কিউআর দর্পণ। ঠিক আছে, তো এই পিকিউ আর কিউআর দর্পণ একে অপরের সাথে সমকোণে রাখা আছে, মানে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে দুটো দর্পণের মধ্যে সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর কি বলছে, যে প্রতিফলিত রশ্মিটা উৎপন্ন হচ্ছে, এটা নিয়ে নিচ্ছি আমি, স্ট্রেট লাইন ইউজ করছি। যে প্রতিফলিত রশ্মি উৎপন্ন হচ্ছে সেটা কি করছে, সেটা এর গায়ে গিয়ে এই পড়লো। ঠিক আছে, অবশ্যই একদম অ্যাঙ্গেলে পড়তে হবে, এদিকে যা অ্যাঙ্গেল এদিকে তাই অ্যাঙ্গেল, মানে এখানে আমাদের এটা আবার সেম 30 ডিগ্রি অ্যাঙ্গেলই উৎপন্ন হচ্ছে। এই জায়গায় যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল, এই হচ্ছে রশ্মিটা আসছে এসে প্রতিফলিত হচ্ছে এবং কিউআরের প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, সেটা আঘাত করলো। তাহলে দ্বিতীয় দর্পণে তোমাদের বলেছে প্রতিফলন কোণের মান কত। দেখো দ্বিতীয় ক্ষেত্রেও তো একটা প্রতিফলন হবে। কীভাবে প্রতিফলন হবে, এই রশ্মিটা এখানে পড়ে এরমভাবে তো ছিটকে যাবে। ঠিক আছে, এখানে পড়ে এইভাবে তো ছিটকে যাবে। ঠিক আছে, তো তোমাদের কী জিজ্ঞেস করছি, তোমাদের বলছে যে এই দ্বিতীয় দর্পণে তোমাদের এর মান কত। ঠিক আছে, দ্বিতীয় দর্পণে এর মান কত, এটা জিজ্ঞেস করছে। অর্থাৎ এইটা হচ্ছে, দেখো আমি বারবার ভালো করে বলে দিই, ভালো করে শুনে নাও, প্রত্যেকটা জিনিস ভীষণ ইম্পর্ট্যান্ট। এইটা ধরো আমাদের এক্স রশ্মি এলো। ঠিক আছে, আর ওয়াই রশ্মি, এইটা ধরো ওয়াই রশ্মি কী হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। এক্স রশ্মি হচ্ছে পিকিউ দর্পণের আপতিত রশ্মি, ওয়াই হচ্ছে পিকিউ দর্পণের প্রতিফলিত রশ্মি। কিন্তু পিকিউ দর্পণের যেটা প্রতিফলিত রশ্মি সেটা কিউআর দর্পণের আপতিত রশ্মি, কারণ কিউআর দর্পণে এই রশ্মিটা গিয়ে পড়ছে এখানে, পড়ে এই যে সবুজ যেটা ধরো এটা জেড, এই জেডটা হচ্ছে কিউআর দর্পণের প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করেছি এই কোণটার মান কত, দিস অ্যাঙ্গেল ইউ উইল বি ফাইন্ড আউট। ঠিক আছে, এই কোণটাকে ইউ উইল ফাইন্ড আউট, এই কোণটার মান তোমাকে জিজ্ঞাসা করেছে, এই কোণটার মান। বলো বুঝলে কিনা, প্রশ্নটা বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? প্রশ্নটা টাফ নয়, প্রশ্নটা একটু ক্যালকুলেটিভ, কারণ জিওমেট্রি ইউজ হবে, আর কিছু নয়, জাস্ট জিওমেট্রি তোমাকে ইউজ করতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমাদের 30 ডিগ্রি ছিল। ঠিক আছে, ভোলে বাবা, এটাও আমাদের 30 ডিগ্রি, রাইট ইয়া অর রং বলো। এটা আমাদের 30 ডিগ্রি, মানে এটা আমাদের 30 ডিগ্রি। এখন দেখো আমি যদি এখানে একটা জেড আঁকি, এই যে জেড আমি আঁকলাম, এইখানটা 30 ডিগ্রি, মানে এটাও কিন্তু 30 ডিগ্রি হয়। জিওমেট্রি যারা অল্প স্বল্প জানো তারা আশা করি বুঝতে পারছো, এটা 30 ডিগ্রি মানে এটাও তোমাদের 30 ডিগ্রি হবে।
ঠিক আছে, এবার কেন হয় এটা আমি তোমাদের, তাহলে আমাকে জিওমেট্রি বোঝাতে হয়। তাহলে দেখো এইটা আমার 30 ডিগ্রি, একটা জেড তৈরি হয়েছে, এই যে জেডটা, এই যে জেড, ঠিক আছে, এটা 30 ডিগ্রি মানে এটাও 30 ডিগ্রি। ওকে ওকে, আর আমরা জানি পুরোটা, এটা তো অভিলম্ব, এন নর্মাল, এটা তো অভিলম্ব, এই অভিলম্বের সঙ্গে পুরো কোণটা 90 ডিগ্রি হয়। এটা যদি 30 হয় তাহলে এইটুকু কত হবে, তাহলে এইটুকু হবে আমাদের 60। ঠিক আছে, এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে, এটাও তো আমাদের 60 ডিগ্রি হবে। কেন, কারণ এটা হচ্ছে আপতন কোণ, তাহলে এটা প্রতিফলন কোণ সেম হবে, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 2 নম্বরটা কারেক্ট অপশন হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, ভেরি ইজি কোশ্চেন্স, কিন্তু একটু মগজ ফলাতে হবে আর কিছু না। পরীক্ষার পেছনে অনেক সময় ভুল হতে পারে, সেই জন্য করে দেখালাম। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের বলছে সদ্বিম্বে আলোকরশ্মি প্রকৃতপক্ষে একে অপরের সাথে সাক্ষাৎ করে। দেখো আমি তোমাদের বলেছি সদ্বিম্ব যেখানে উৎপন্ন হয় সেখানে বেসিক্যালি দুটো যে রশ্মি থাকে তারা ডেফিনেটলি একে অপরের সাথে সাক্ষাৎ করবে। এই পয়েন্টে যদি প্রতিবিম্ব উৎপন্ন হয় তাহলে এই পয়েন্টে একটা সদ্বিম্ব উৎপন্ন হবে। কেন, কারণ দুটো রশ্মি একে অপরকে কী করছে, সাক্ষাৎ করছে, সেই জন্য এই পয়েন্টে সদ্বিম্ব উৎপন্ন হবে। ঠিক আছে, কিন্তু যখন অসদ্বিম্ব উৎপন্ন হয়, যেমন তোমাদের একটু আগে মিররে কীভাবে উৎপন্ন হচ্ছিলো চিত্র আমি তোমাদের বলছিলাম, যেখানে একটা চোখ ছিল, মনে করে দেখো, ঠিক আছে, এখানে একটা চোখ ছিল। ওকে, এবং সেই চোখ দিয়ে যখন দেখছো তখন কি দেখতে পাচ্ছ, যে দুটো রশ্মি মনে হচ্ছে যেন আগত হচ্ছে, কিন্তু তারা মিট করছে কোথায়, মিররের পেছন দিকে গিয়ে এই পয়েন্টে কোথাও গিয়ে তারা কিন্তু মিট করছে, এরম পয়েন্টে কোথাও গিয়ে তারা মিট করছে। একটু আগে তোমাদের যে অ্যানিমেশনটা দেখাচ্ছিলাম, ঠিক আছে, একটু আগে দেখো চোখের যে অ্যানিমেশনটা আছে সেইখানে তোমাদের হয়তো তোমার দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, যদি একটু ভালো করে আঁকি, ভালো করে দরকার, চলো ভালো করে আঁকা যাক। দেখো কী হচ্ছে বলে দিচ্ছি, দেখো এখানে বেসিক্যালি কারণ এতটা অ্যানিমেশন করালাম, স্যার যদি ভালো করি না আঁকেন তাহলে অ্যানিমেশনের দরকার কী ছিল, এরকম বলবে তোমরা। দেখো এখান থেকে একটা রশ্মি এলো এবং এখান থেকে আর একটা রশ্মি এলো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, ধরো এই পয়েন্টে এলো। ঠিক আছে, এ গেল এই চোখে গেল, এ গেল এই চোখে গেল। ঠিক আছে, এই চোখে এলো। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আপতিত রশ্মি ছিল, এই দুটো হচ্ছে প্রতিফলিত রশ্মি। কিন্তু তুমি যখন এখানে বাড়াবে তুমি দেখতে পাবে এইটা যদি বাড়িয়ে দাও, ঠিক আছে, এই দেখো দেখো বাড়াচ্ছ, যেমন দেখো দেখো মনে হচ্ছে যেন এটা তো মিরর, এই এম, ঠিক আছে, আর এই এন তো মিরর, এন মিরর। তাহলে এইখানে যে জিনিসটা আছে, ধরো এখানে একটা তোমাদের বিন্দু আছে, সাপোজ ধরো কিছু একটা আছে, এখানে ধরো কিছু একটা আছে, ঠিক আছে, এখানে কিছু একটা আছে, তো সেটারই এখানে তুমি দেখতে পাচ্ছ চিত্র। তুমি তো আর এইখানে গিয়ে চিত্রটা দেখো না, তো এটা হয় কী করে, আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে এই যে দেখো দাগটাকে আমি ডটেড করে দিলাম, দাগটাকে ডট কেন করলাম, কারণ এদিকে অ্যাকচুয়ালি তো রশ্মি ঢোকে না। এই যে এমএন এটা তো একটা আয়না, আয়নার ভেতরে আলোক রশ্মি ঢুকবে কী করে, আয়নার ভেতরে তো আলোক রশ্মি ঢুকতেই পারে না। কেন, কারণ আয়না তো একটা অস্বচ্ছ জিনিস। ঠিক আছে, আয়নার ভেতরে কি আলোক রশ্মি ঢুকতে পারে, ঢুকতে পারে না, আয়না একটা অস্বচ্ছ জিনিস। তথাপি তুমি আয়নার ভেতরে প্রতিবিম্ব দেখো কী করে, আসলে কী হয়, প্রতিফলিত রশ্মিটা তো তোমার চোখে এসেই পৌঁছয়, কিন্তু সেটা আয়নায় ঠিকরে চোখে এসে পৌঁছয়। তাহলে এই যে এক্সট্রা যে অংশটা তুমি যদি এই রশ্মি দুটোকে যদি বাড়িয়ে দাও, মনে হয় যেন এখানে কোথাও গিয়ে মিট করছে, কিন্তু আদপে কি মিট করে, করে না। দেখে মনে হয় যেন মিট করছে, কিন্তু মিট সত্যিই করে না, কারণ আলোক রশ্মি তো আয়নার ভেতরে ঢুকতেই পারে না, আর আলোক রশ্মি এখানে ঠিকরায় এবং তোমার চোখে এসে পড়ে। তাহলে এই জায়গায় প্রতিবিম্ব উৎপন্ন হয় কী করে, বেসিক্যালি এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয় এখানে, সৎ প্রতিবিম্ব উৎপন্নই হয় না, কারণ এখানে মনে হয় যেন দুটো রশ্মি কী হচ্ছে, ম্যাচ করছে বা মিট করছে, কিন্তু আদপে কি মিট বা ম্যাচ করে, বাস্তবে করে না। ঠিক আছে, তো অসৎ বিম্বের ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মি মিট করে না। তো এই জায়গায় কিন্তু এই 2 নম্বরটা আমাদের কিন্তু রং লেখা আছে, এখানে বলেছে কোন বিবৃতি সঠিক, 1 নম্বরটা সঠিক আমরা পেলাম, কারণ সৎবিম্বে মিট করে, অসৎবিম্বে মিট করে না। 3 নম্বরটা দেখো, চোখে গাড়ির আলো পড়লে চোখ ঝাপসা, এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। ডেফিনেটলি সব রশ্মিগুলো তোমার চোখে এসে পড়ছে এবং এক পথে এসে পড়ছে, ওটা একটা নিয়মিত প্রতিফলনের চিত্র হয়। ঠিক আছে, নেক্সট বলছে যে স্থির জলস্তর থেকে নিয়মিত প্রতিফলক, স্থির জলস্তর হলো নিয়মিত প্রতিফলক, ডেফিনেটলি স্থির জলস্তর কিন্তু নিয়মিত প্রতিফলক। ওকে, স্থির জলস্তর কি, সেটা কিন্তু একটা নিয়মিত প্রতিফলক। স্থির জলস্তর নিয়মিত প্রতিফলক কেন, কারণ যখন জল স্থির অবস্থায় আছে তখন সেটা অনেকটা আয়নার মতো কাজ করে। ঠিক আছে, সেটা অনেকটা কিসের মতো কাজ করে, আয়নার মতো কাজ করে। তুমি দেখবে তুমি কোনো জায়গায় যে শান্ত জলস্তর থাকে, তো তার যদি তুমি কোনো মানে কোনো গাছের যদি ছবি পড়ে দেখবে একদম স্টিল পিকচার পাওয়া যায়, দেখে মনে হয় যেন গাছটা উপরেও আছে বা গাছটা জলের মধ্যেও আছে। এটা কেন হয়, এটা নিয়মিত প্রতিফলকের কারণেই হয়। তো স্থির জলস্তর কিন্তু একটা নিয়মিত প্রতিফলক বা রেগুলার রিফ্লেক্টর হিসাবে বা স্পেকুলার রিফ্লেক্টর হিসাবে কাজ করে। ঠিক আছে, তো 1 নম্বর সঠিক, 3 নম্বর সঠিক, 1 সঠিক, 3 সঠিক আর 4 সঠিক। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, এই যে অনলি 1, 3 and 4, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে।
পরের প্রশ্ন তোমাদের বলছে নিচের কোনটির ক্ষেত্রে আলোর প্রতিফলন নিয়ম কার্যকরী হয় না? সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, উপরে সবকটিতে কার্যকরী হয়। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। মনে রাখবে অলওয়েজ যে রুলস অফ রিফ্লেকশন আছে, ঠিক আছে, রুলস অফ রিফ্লেকশন কিন্তু সব ধরনের ক্ষেত্রেই কাজ করে। তোমরা ভাববে হয়তো বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজ, ঠিক আছে, ডিফিউজ যে রিফ্লেকশন তাতে কাজ করে না, তা কিন্তু নয়। ডিফিউজ রিফ্লেকশানেও কিন্তু আলোর প্রতিফলনের যে রুলস সেটা কাজ করে। অ্যাকচুয়ালি কী হয়, যেহেতু স্তরটা মানে তোমাদের যে এখানে যে তোমাদের গ্রাউন্ড দেখা যায়, সেই গ্রাউন্ডে যদি এবড়োখেবড়ো হয়, সেটা গ্রাউন্ডে এবড়োখেবড়োর জন্য হয় না, ঠিক আছে, সেটা গ্রাউন্ডে এবড়োখেবড়োর জন্য হয় না, কিন্তু সেটার জন্য আলোর রিফ্লেকশানের যে রুলস সেটা কিন্তু নষ্ট হয় না। ওকে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 4 নম্বরটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো 8 দাগে। পরের প্রশ্ন দেখো, বলছে যে তুমি গাছে বসে থাকা সুন্দর পাখি দেখে তোমার বন্ধুকে দেখালে সেটা, আর বন্ধু সেটা দেখতে পেলো, তা নিচের কোনটির কারণে এটা সম্ভব? ধরো এখানে একটা তোমাদের বার্ডস আছে, ঠিক আছে, পাখি আছে, ওকে, এবং সেই পাখিটা এখানে বসে আছে, তো এই পাখিটা তুমি দেখে তুমি কি করলে? তুমি তোমার বন্ধুকে এই পাখিটা দেখার জন্য অনুরোধ করলে, আর সেও এই পাখিটা কিন্তু মানে দেখতে পেলো, ঠিক আছে, গাছের ডাল আছে, পাখিটা বসে আছে, তো সেও এই পাখিটা কিন্তু দেখতে পেলো। এটা কি কারণে হয়? ধরো তোমার চোখ এখানে আছে, ঠিক আছে, ধরো তোমার চোখ এখানে আছে, এটা তোমার চোখ, ওকে, আর তোমার বন্ধুর চোখ ধরো এখানে আছে, এটা তোমার বন্ধুর চোখ, ঠিক আছে, ওকে, এটা তোমার বন্ধুর চোখ। এবার তুমি প্রথমে পাখিটা দেখতে পেয়ে তোমার বন্ধুকে তুমি সেটা দেখাতে চাইছো, তো কী করে হবে? দেখো এই পাখিটা থেকে একটা তোমাদের মানে ব্যাপারটা যেটা হয়, পাখি তো আর তোমাদের আলোক রশ্মি বের করতে পারে না, হয় কি? সম্ভব নয়, পাখি আলোক রশ্মি কখনোই বের করতে পারবে না। তো এখানে যে সূর্য আছে, প্রথমে কী হয়, সূর্য থেকে একটা আলোক রশ্মি, তোমাদের আমি দেখাচ্ছি, সূর্য থেকে একটা আলোক রশ্মি কী হয়, পাখির গায়ে এসে পড়ে, তারপর সেটাই তোমাদের চোখে আসে, ঠিক আছে, অ্যাকচুয়ালি দুটো আসে, বেসিক্যালি দুটো, ন্যূনতম একটা ইমেজকে তৈরি করতে গেলে দুটো আলোক রশ্মি ন্যূনতম দরকার হয়, ঠিক আছে। তুমি এটা দেখলে, তুমি দেখে তোমার বন্ধুকে বলছো, তাহলে সেম আর একটা সূর্য থেকে আলোক রশ্মি তো ওখানে এসে পড়ছে, এবং সেটা তোমার বন্ধুর চোখে এসেও পড়ে, ঠিক আছে। তাহলে দেখো একই পাখির দেহ থেকে দুটো আলোক রশ্মি, দুটো নয় অ্যাকচুয়ালি অজস্র বেরোয়, কিন্তু মোটামুটি আমরা এখানে যদি তর্কের খাতিরে বলি, তো দুটো আলোক রশ্মি দুজনের চোখে এসে পড়ছে। এটা কী কারণে হয়? দেখো পাখির দেহ কিন্তু প্লেন নয়, সেটা লোম দিয়ে ঢাকা, ঠিক আছে, ছোটো ছোটো লোমে ঢাকা, আর প্রত্যেকটা লোম কিন্তু একটা একটা স্তর তৈরি করে, ফলে ডিফারেন্ট স্তর তৈরি হচ্ছে, মানে সেখানে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলন হওয়া মানেই দুজন কেন, এখানে 10 জন থাকলেও যদি তাদের চোখ থাকে তাহলে তারাই পাখিটাকে দেখতে পাবে। অর্থাৎ এই পাখি থেকে আগত যে রশ্মিগুলো সেটা ডিফারেন্ট দিকে ছিটকে যাচ্ছে, ফলেই আমরা কিন্তু পাখিটাকে দেখতে পাই, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি বিক্ষিপ্ত প্রতিফলনের কারণেই ঘটে, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এই হচ্ছে পুরো সিস্টেমটা হয়, ওকে। আসলে আমরা চারপাশে যে জিনিসগুলো দেখি সেগুলো ব্যাপারটা অ্যাকচুয়ালি বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই কিন্তু হয়, আর যেখানে যেখানে বেশি চকচকে হয় সেটা কিন্তু তোমাদের নিয়মিত প্রতিফলনের কারণে হয়। যেমন কোনো প্লাস্টিকের ওপর যদি আলো পড়ে দেখবে একটু চকচক করে বেশি, ওটা নিয়মিত প্রতিফলনের কারণে হয়। অ্যালুমিনিয়াম যে ফয়েল আছে তার উপর যদি আলো পড়ে দেখবে একটু বেশি যেন চকচক করে, ওটা নিয়মিত প্রতিফলনের কারণে হয়। কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল এবং তার সাথে সাথে ঘরের সমস্ত বস্তু তুমি দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের কারণেই হয়। ইনফ্যাক্ট আমরা যা জিনিস দেখি সেটা অ্যাকচুয়ালি বিক্ষিপ্ত প্রতিফলনের কারণেই কিন্তু সম্ভব হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলছে ন্যূনতম কতগুলো আলোক রশ্মির প্রয়োজন হয় দর্পণে কোনো প্রতিবিম্ব তৈরির জন্য? একটু আগেই বলেছি আমাদের মিনিমাম দুটো আলোক রশ্মি তোমাদের প্রয়োজন হয় কোনো প্রতিবিম্বকে তৈরি করার জন্য। এর জন্য তোমরা একটু আগে আমি যে পয়েন্ট অবজেক্ট দিয়ে অ্যানিমেশানে প্রথমে শুরুতেই যে নর্মাল যে সমতল যে মিরর, তাতে কিভাবে বা সমতল দর্পণে কীভাবে তোমাদের মানে অবজেক্ট থেকে বিম্ব তৈরি হচ্ছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে দেখিয়েছি, সেটা একবার দেখে নাও, চেক করলে বুঝতে পারবে। দেখবে ওখানে দুটো প্রতিবিম্ব, মানে সরি একটা যে পয়েন্ট অবজেক্ট তা থেকে কিন্তু আমি দুটো রশ্মি বের করেছি, ঠিক আছে, ওটা তোমরা দেখলে বুঝতে পারবে। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে নিচের কোনটি সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, দেখো পার্শ্বীয় পরিবর্তন তো সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এটা তো হবে না অ্যান্সার, এখানে নয় বলেছে। আলোক রশ্মি প্রকৃতপক্ষে একে অপরকে ছেদ করে প্রতিবিম্ব তৈরি করে, একটু আগে তোমাদের বললাম অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, আর অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে অবশ্যই আলোক রশ্মি একে অপরকে ছেদ করে না, মানে মিট করে না, তো এটাই আমাদের অ্যাকচুয়ালি অপশান হবে, এটাই এখানে বৈশিষ্ট্য নয়।
প্রতিবিম্ব একই আকারের ও একই উচ্চতার হয়, এটাও কারেক্ট। প্রতিবিম্ব সবসময় দর্পণের পিছনে উৎপন্ন হয়, মনে রাখবে অসৎ প্রতিবিম্ব অলওয়েজ বিহাইন্ড দ্য মিরর উৎপন্ন হয়, অর্থাৎ দর্পণের পিছনে উৎপন্ন হয়, ঠিক আছে, বিহাইন্ড দ্য মিরর উৎপন্ন হয়, আমি মিররের কথা বলছি এখানে, বিহাইন্ড দ্য মিরর উৎপন্ন হয়। তো কারেক্ট অ্যান্সার এখানে কোনটা হবে? সবকটাই কারেক্ট, কিন্তু এই 2 নম্বরটা কারেক্ট নয়, এখানে নয় কোনটা সেটাই বলেছে, এটা কিন্তু কারেক্ট নয়। তোমার আগে বলো এই প্রশ্নগুলো কারা নিজেরা অ্যান্সার দিতে পেরেছো? পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু ডাইরেক্ট বলে দেয়নি যে সৎ প্রতিবিম্ব উৎপন্ন হয় অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়, ডাইরেক্ট বলে দেয়নি। এখানে অসৎ প্রতিবিম্বেরই একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে দিয়েছে, একটা চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, দিয়ে তোমাদের কোশ্চেন্সটা করেছে। তো টিসিএস কিন্তু জানার প্রশ্নকে এভাবে ঘোরাতে পারে, ঠিক আছে। আমরা ফিজিক্স চালু করছি কোশ্চেন অ্যান্সারিং, অর্থাৎ মক টেস্ট টাইপের চালু করছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম ধরনের অ্যানালাইটিক্যাল প্রশ্ন তোমাদের দেবো, যাতে তোমাদের CBT 1 এবং CBT 2 দুটোতেই তোমাদের যাতে সেটা প্র্যাকটিস করতে পারো তোমরা, ঠিক আছে। আমি বলবো বেস্ট হবে, ঠিক আছে। যত লিডিং যে তোমাদের তোমরা ধরে নাও বিভিন্ন ধরনের যে তোমাদের অ্যাপগুলো আছে তার থেকেও বেটার হবে, কারণ এই ধরনের প্রশ্ন তুমি দেখবে এখনও পর্যন্ত হয়তো তোমরা পাওনি কোথাও, এই প্রশ্নটাই বলো কোথাও পেয়েছো কি, ঠিক আছে। তো এরকম ধরনের প্রশ্ন যেগুলো নতুন টাইপের প্রশ্ন সেগুলো তোমাদের সেখানে করানো